ডিসেম্বরের শুরুতেই ভোটের তারিখ ঘোষণা জানালেন প্রেস সচিব। নির্বাচন বানচালে বৃহৎ শক্তি ষড়যন্ত্রের আশঙ্কা প্রধান উপদেষ্টার। জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট বাদ দেয়া প্রতারণার শামিল বলছে বিএনপি। আইনি ভিত্তি নিশ্চিতে প্রথম খসড়া গ্রহণে তাগিদ এনসিপির। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটর নিয়োগ জানালেন নৌ উপদেষ্টা। সমুদ্র সম্পদের আহরণ প্রক্রিয়া নিয়ে আক্ষেপ। এবং নতুন ভ্যারিয়েন্টে এবার ডেঙ্গুতে ঊর্ধ্বমুখী সংক্রমণ বলছেন চিকিৎসকরা। ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিতকরণে ডিএনসিসির বিশেষ উদ্যোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এজন্য 15 নভেম্বরের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বুধবার দুপুরে নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনুসের দেয়া এসব নির্দেশনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন বানচালে বড় বড় শক্তির ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন কাজী শাহরিন। সরকারের দুই উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিব সহ র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের সমন্বয়ে নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সেই বৈঠকের আলোচ্যসূচি এবং সিদ্ধান্ত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ দেয়া হবে। মধ্য নভেম্বরের মধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। প্রেস সচিব জানান, 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বন্টনে 64 জেলার তালিকা করা হয়েছে। পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে আপনার। এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট, এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন 64 জনের, যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে নির্বাচন বানচালে দেশি বিদেশি শক্তির ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন ডক্টর ইউনুস। প্রেস সচিব জানান, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার্ড থাকি, সেটা উনি বলেছেন। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার রাখা হবে না বলেও জানান শফিকুল আলম। রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিশ্রুত সময় জাতীয় নির্বাচনে ব্যর্থ হলে দায় অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার সমালোচনাও করেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের কর্মকাণ্ড হতাশাজনক। বুধবার আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে, তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিরতা বাড়বে। সংস্কার নিয়ে মতানৈক্য থাকলেও দ্রুত ভোট আয়োজন করতে হবে। সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সম্পর্কগুলো সমাধান করবে। আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অব ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো
লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। যে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জোটবদ্ধ হলে নিজস্ব কিংবা জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকতে হবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে। তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের সমালোচনা করেন তিনি। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল। জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে বলেও আশা জানান সালাউদ্দিন আহমেদ। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কারো উপর নির্ভরশীল না হয়ে জাতীয় নাগরিক পার্টি এককভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে সরকারকে এর প্রথম খসড়াটি গ্রহণের তাগিদ দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বুধবার সকালে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আফরিন পপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম। জুলাই সনদ সহ সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। এতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার ফাঁকা বলে মনে করে না এনসিপি। অবশ্যই এর আইনি ভিত্তি জরুরি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করেন। এর আইনি ভিত্তি নিশ্চিতে ঐকমত্য কমিশনের সুপারিশ করা প্রথম খসড়াটি গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে এনসিপির অনড় অবস্থানের ফলেই এটা সম্ভব হয়েছে। পাশাপাশি আমরা ঐকমত্য কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। 2 ধরনের সংস্কারের জন্য স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা কমিশন পেশ করেছে। সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কার সাধনের লক্ষ্যে প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া কমিশন সরকারের কাছে সুপারিশ করেছে। আমরা মনে করি কাল বিলম্ব না করে অতি সত্বর এই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে। এদিকে সন্ধ্যায় রংপুরের পর্যটন মোটেলে দলটির সাংগঠনিক কার্যক্রম শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচারের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। গতকালকে আমি বলেছি যে জোট করব না, আমি বলিনি, আমরা বলছি অনেক ভাবতে হবে আমাদের, কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায় এবং পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে এবং ঐতিহাসিকভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ, আমরা মনে করি, নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আপত্তি করায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আমাদের মতো করে আগাতে চাই। আফরিন পপি, মোহনা সংবাদ। জোটের বিষয়টা নির্বাচন কেন্দ্রিক উত্তেজনাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বুধবার দুপুরে গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াকে অনৈক্য নয় মতানৈক্য বলা যেতে পারে, যা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব। বিভাজিত রাজনীতিতে সন্দেহ আছে, সন্দেহের ভিত্তিতে কথা বলছেন, কিন্তু আমরা আসলে একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল, কিন্তু সরকার কোনো মতেই
কোনোদিনও পক্ষপাতিত্ব করছে না। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। সরকারের উপদেষ্টারা প্রতিদ্বন্দ্বিতা করলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে কথা জানান তিনি। এ সময় নির্বাচন ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা দূর করতে ইসিকে ভূমিকা রাখার আহ্বানও জানান নূর। সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে, না হলে তো এটার কোনো ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে। আমরা যে মার্কাটা নিয়েছি আমাদের দলের মার্কার ট্রাক, এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নেই, এইটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কারণে দেশে মারামারি, হানাহানি, গুম, খুন ও আয়নাঘরের সৃষ্টি হয়েছিল বলে জানালেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার আপিল শুনানিতে বুধবার এমন মন্তব্য করেন বিএনপি পক্ষের এ আইনজীবী। এদিন মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন হাইকোর্ট। মিসবাহ রহমানের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ৫ম দিনের শুনানি শেষ হয়েছে। এদিন বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। সুপ্রিম কোর্টকে রাজনৈতিক কাজে ব্যবহার করতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয় বলে অভিমত দেন তিনি। মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই। সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে। রাজনৈতিক উদ্দেশ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল মন্তব্য করে বিএনপির এই আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে দেশে মারামারি, হানাহানি ও আয়নাঘর তৈরির পথ সুগম হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। এদিকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ খসে পড়া একজনের নিহতের ঘটনায় করা রিটের শুনানি শেষে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 30 দিনের মধ্যেই এই কমিটি রিপোর্ট সাবমিট করবে। একই সঙ্গে এ ঘটনায় নিহত ব্যক্তিকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করেছেন উচ্চ আদালত। পরিবারের সদস্যদেরকে 2 কোটি টাকা কেন দেয়া হবে না এবং পাশাপাশি কম্পেনসেশনের উপরে কেন বিধিমালা আইন হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না, সেটার 4 সপ্তাহের রুল প্রদান করেন। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, এর ব্যবস্থাপনার জন্য ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হবে। বুধবার সকালে রাজধানীতে সুনীল অর্থনীতি বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, রাজনৈতিক সদিচ্ছার অভাবেই সামুদ্রিক সম্পদের আহরণ প্রক্রিয়া পরিকল্পনা পর্যায়ে আটকে গেছে, বাস্তবায়ন অনেক দূর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশের সুনীল অর্থনীতির মূল ভিত্তি সাগর, সমুদ্র এবং উপকূলীয় অঞ্চল। যদিও এসব উৎস থেকে সম্পদ আহরণের ক্ষেত্রে রয়েছে নানা চ্যালেঞ্জ। নীতিমালা ও সঠিক পরিকল্পনার ঘাটতি সহ সমুদ্র বিষয়ক প্রযুক্তিগত জ্ঞানের অভাব স্পষ্ট। এমনকি সমুদ্র সম্পদের পরিমাণ নির্ণয়ে গবেষণার সুযোগও নেই। এ নিয়ে সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। সেখানে সুনীল অর্থনীতির সম্ভাবনা এবং প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বিশেষজ্ঞ ও গবেষকরা। তারা বলেন, বিশাল সমুদ্র সীমার সম্পদ কাজে লাগাতে এর ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। We are talking about mining, fisheries, recreation, that is tourism, petroleum, shipping, renewable energy, aquaculture. Who will integrate all the activities together, formulate the rules and regulation, who will do what.
That's why we have not progressed. শিপিং কর্পোরেশনকে একটি ভঙ্গুর প্রতিষ্ঠান উল্লেখ করে সমুদ্র সম্পদ আহরণে সামগ্রিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শোর লাইনের বাইরে যাওয়া গিয়ে আমাদের কতখানি প্রাইভেটলি আছে কিছু, but they can't go beyond 100 nautical miles. তো আমরা যেগুলো কথা বলছি এইগুলো প্র্যাকটিক্যাল করার জন্য যে যা যা প্রয়োজন সেটা কিন্তু আমরা করছি না। চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি বলেন, বন্দর কাউকে দেয়া হচ্ছে না, সেখানে অপারেশনাল অপারেটর নিয়োগ দেয়া হবে। পোর্ট দিয়ে দিল রে পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে, তারা চালাবে। পোর্ট একটা পলিসি তৈরি করবে, সেই পলিসিতে পোর্ট দেখবে যে কাকে দিলে ভালো হয়, কাকে দিলে কি না হয়। প্লাস্টিক বর্জ্যের কারণে নদী সাগরের পানি দূষিত হয়ে মৎস্য সম্পদ বিলুপ্তির আশঙ্কাও জানান নৌ পরিবহন উপদেষ্টা। আমি চালু করিনি, ওটা আমি গিয়ে দেখলাম যে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 964 জন। বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে, চলতি বছরে মোট 68,428 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর এবছরে মৃত্যু হয়েছে 275 জনের। গেলবারের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে 53%, মৃত্যুর হারও বেড়েছে 17%। চলতি বছরে নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় সংক্রমণ বেড়েছে বলে জানালেন চিকিৎসকরা। এ অবস্থায় উপসর্গ দেখা দিলে দ্রুত আক্রান্তকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তারা। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর তথ্য সংগ্রহ করে ডেঙ্গু প্রবণ এলাকা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। সুরাইয়া মুনির রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 52,996 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তা আরও বৃদ্ধির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও, তাই জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। হাসপাতালে বাড়ছে ভিড়, তৈরি হচ্ছে ভোগান্তি। জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, বমি। 1.5 লাখ থাকতে হবে, একদম কম চলে আসার কারণে আমি পরে চলে আসছি। নারায়ণগঞ্জে আমি 2 দিন ভর্তি ছিলাম, ওখানে 1,51,000 থেকে 2 দিনে চলে আসা পড়ছে 15,000। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর ধরন পরিবর্তিত হয়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। আক্রান্ত হলে প্রচুর তরল খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসার তাগিদ দেন তারা। জ্বরের প্রথম 5 দিন কোনোভাবেই কোনো ব্যথার ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। এখানে একটা বিষয় খুবই জরুরি, যে কারো যদি জ্বর আসে, জ্বরের প্রথম দিনই কিন্তু ডেঙ্গু টেস্ট পজিটিভ আসে, এবং আমাদের সকল সরকারি হাসপাতালেই কিন্তু ডেঙ্গু টেস্ট করা হয়। এক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ খাওয়া সম্পূর্ণ নিষেধ। পর্যাপ্ত পরিমাণে পানি খাবে, ওরসালাইন খাবে, তরল খাবার খাবে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর তথ্য যাচাই বাছাই করে বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবছরের জুলাই আগস্ট মাসে যে সংখ্যাটা ছিল রোগীর এবং মৃত্যু হার, সেটা সেপ্টেম্বর অক্টোবরে এসে বেড়েছে। হসপিটাল থেকে সঠিক ডাটাটা সংগ্রহ করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে হসপিটালে গিয়ে রোগীর প্রকৃত সংখ্যা এবং রোগীর প্রকৃত অ্যাড্রেসটা আমরা বের করছি, এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা কুইক রেসপন্স টিম গঠন করেছি। এই রেসপন্স টিমের কাজ হবে ওই ঠিকানা অনুযায়ী রোগীর বাড়ির আশেপাশে ডেঙ্গু মশা নির্মূলে অভিযান চালানো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ডেঙ্গু সচেতনতায় সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা। সেপ্টেম্বর অক্টোবর মাসে জ্বর হলে যেন রোগীরা ঘরে বসে না থেকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডেঙ্গু পরীক্ষাটা করতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষকের জন্য সারের দাম নির্ধারিত, আমদানি মূল্য বাড়লেও সরকার ভর্তুকি দেবে। বুধবার সচিবালয়ে এডিপি সভা শেষে কৃষি উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যেই কৃষি জমি সুরক্ষা নীতিমালা চূড়ান্ত হবে। 25 বছরের জন্য খাদ্যশস্য উৎপাদন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। সারের কোনো সংকট নাই, এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে, এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না। 25 বছরের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিভাবে আমাদের খাদ্যশস্যের একটা পরিকল্পনা, এটা আমরা করার চেষ্টা করতেছি। 17 বছরের
লড়াই সংগ্রাম শেষে ফ্যাসিবাদ দূর হওয়ায় মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মানবাধিকার সংস্থা আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। শোষণ বঞ্চনা থেকে জনগণের অধিকার রক্ষার লড়াই অব্যাহত থাকবে বলেও জানান শিমুল বিশ্বাস। এতে অংশ নিয়ে বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক উন্নয়ন সম্পাদক এম.এ. মালেক বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের ক্ষমতার লোভ ছাড়তে হবে। এই মানবাধিকার লঙ্ঘন হয়েছে শুধু জনগণের জন্য না, এই মানবাধিকার লঙ্ঘন হয়েছে রাজনৈতিক নেতাদের উপরে। আজকে আমি এই কথাই বলি, যদি মানবাধিকারকে সঠিক জায়গায় সঠিক মাপকাঠি নিতে হয়, তার নয় রাজনৈতিক নেতা থেকে সঠিক পথে আসতে হবে, নচেত এই দেশে মানবাধিকার কোনো প্রতিষ্ঠা হতে পারে না। জাতীয়তাবাদী শক্তি হচ্ছে আমাদের সেই চেতনা সৃষ্টি করবে, যে চেতনায় দেশের ভিতরে এবং দেশের বাইরে সকল ধরনের আধিপত্যবাদী শক্তির এখানে আগ্রাসন যেমন মোকাবেলা করবে, নৈতিকভাবে জাতিকে বলীয়ান করবে। ফ্যাসিস্ট সরকার আমলের মধ্যস্বত্বভোগী এজেন্ট সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে পণ্য পরিবহন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এই সিন্ডিকেট জাহাজে পণ্য বোঝাই করে ভাসমান গোডাউন বানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকা। মঙ্গলবার দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরই মধ্যে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেন্ট এলিজাবেথ সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। এদিকে ভিয়েতনামে গেল 24 ঘন্টায় রেকর্ড 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপ জামাইকায় তাণ্ডব চালিয়েছে হারিকেন মেলিসা। এর প্রভাবে মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেন্ট এলিজাবেথ অঞ্চল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যানুযায়ী দেশটি দক্ষিণ পশ্চিমের নিউ হোপ শহরের কাছে ঘণ্টায় 185 মাইল গতিবেগে আঘাত হানে মেলিসা, যা সাফির সিম্পসন স্কেলে নির্ধারিত 5 মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ের ন্যূনতম গতিবেগের চেয়ে বেশি। ঘূর্ণিঝড়ের পর সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলসেন বলেন, হাসপাতাল, আবাসিক ও বাণিজ্যিক ভবন সহ সড়ক অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। এদিকে মেলিসাকে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় আখ্যা দিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, জামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। ওদিকে ভিয়েতনামে 24 ঘন্টায় রেকর্ড 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 9 জনের। ভারী বৃষ্টিতে হুয়ে ও হইঅন সহ ঐতিহাসিক পর্যটন নগরীর পাশাপাশি বহু এলাকা তলিয়ে গেছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। কাতারের রাজধানী দোহায় আলোচনা ফলপ্রসূ হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে 2 দিন আগে ফের বৈঠকে বসে 2 দেশের প্রতিনিধিরা। বুধবার ইসলামাবাদ জানায় এ আলোচনা ব্যর্থ হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কাবুলকে দোষারোপ করছে পাকিস্তান। দেশটির অভিযোগ, সন্ত্রাসী সংগঠন টিটিপির কার্যক্রম ঠেকাতে কাবুল তাদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, আফগানরা হামলার বন্ধের কোনো নিশ্চয়তা দেয়নি। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ডিসেম্বরের শুরুতে ভোটের তারিখ ঘোষণা, জানালেন প্রেস সচিব। নির্বাচন বানচালে বৃহৎ শক্তি ষড়যন্ত্রের আশঙ্কা প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার প্রতারণা শামিল বলছে বিএনপি। আইনি ভিত্তি নিশ্চিতে প্রথম খসড়া গ্রহণের তাগিদ এনসিপির। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় ডিসেম্বরের মধ্যে বিদেশি অপারেটর নিয়োগ, জানালেন নৌ উপদেষ্টা। সমুদ্র সম্পদের আহরণ প্রক্রিয়া নিয়ে আক্ষেপ। এবং নতুন ভ্যারিয়েন্টে এবার ডেঙ্গুতে ঊর্ধ্বমুখী সংক্রমণ, বলছেন চিকিৎসকরা। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণে ডিএনসিসির বিশেষ উদ্যোগ। এ ছিল মোহনা
মোহনা সংবাদে মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।